স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। আর জানাবো খবরের বিস্তারিত। অবৈধভাবে রাস্তাঘাট দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণও করছে ব্যাটারি চালিত রিকশা। মেয়াদ উত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। কারখানায় নিয়ম ভেঙে পোড়ানোয় সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে। আশপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে 14 গুণ বেশি, আর মাটিতে এ মাত্রা 500 গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। আর কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হোসাইন। দেশে 2010 সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র। এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন। এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত 40 লাখ। এই যানগুলো চলে অন্তত 4টি ব্যাটারি দিয়ে, যাতে থাকে প্রায় 20 কেজি বিষাক্ত সীসা। 6 থেকে 12 মাসের মেয়াদ শেষ হলে এর সীসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি। তবে নিয়ম না মানায় এই সীসার বিষ মিশছে বাতাসে, কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও। 2020 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা 1100-র বেশি। এমন প্রায় 300 কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ। এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় 91,000 ppm, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 500 গুণ বেশি। কতগুলো ভেহিকল এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে, এবং প্রত্যেক 8 থেকে 10 মাস পর যদি এটাকে রিসাইকেল হয়, সেই সমপরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে। কোটি কোটি ব্যাটারি। টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 300-র অধিক এরকম টক্সিক সাইট আছে। গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গার ভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি। তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় বাধার মুখে। ভিতরে কি কাজ হয় যে এরকম খোলা যাবে না? ভিতরে তো হচ্ছে ব্যাটারি যা কার্যক্রম তো। কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এত তিক্ত ধোঁয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরানো হয়, তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধির সমস্যাটা হচ্ছে, মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই নাতিকেও অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, দম হলাইতে পারে না, খাওয়া দাওয়া খাইতে পারে না। এই ধোঁয়াটা যদি 6 মাস কিংবা 1 বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায়, ওই গ্রাম তামা লিখিত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে। নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে 2019 সাল থেকে। এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায়। মির্জাপুরে আমরা 2022-23 সালে কাজ করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সীসার পরিমাণ হাইয়েস্ট হচ্ছে আপনার 49 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তাদের যে রেফারেন্স ভ্যালু সেট করেছে 3.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা, এখানে প্রায় 1 বছর 1.5 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে, তারপরেও তাদের রক্তের সীসার এই অবস্থা। 2016 এবং 17 সালে আইসিডিডিআরবি সাভারের আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড অ্যাসিড ব্যাটারির কারখানা ছিল, সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গড়ে শিশুদের শরীরে 22.4 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সীসা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক। কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক। সমাধান কিন্তু অত কঠিন না, কারণ এটা একটা ব্যবসা। যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না, কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না। সরকারকে এটা খুব দ্রুত, আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি। এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে, স্টক কেমন করে মেনটেন করা হবে, কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে, কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে, এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে। নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিকশা আর হয়তো বন্ধ করা যাবে না, তবে এগুলোর নষ্ট ব্যাটারি সীসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। সীসা যে হারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে নষ্ট হচ্ছে পরিবেশ,
হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, সায়েন্স ল্যাব, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তিনি। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, পতিত সরকারের মতে বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে, যা পুরোপুরি ভুয়া। দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনের কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। তবে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ অনুচিত বলে মন্তব্য করেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন হয় বিভিন্ন সংস্কার কমিশন। সরকারের পক্ষ থেকে বলা হয় প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা না এলেও ডক্টর ইউনূস ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দেন। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় দ্রুত জাতীয় নির্বাচনের। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য ৫ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পথে যাওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এদিকে উপদেষ্টাদের মধ্যে রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও সরকারের কোনো কাজে হস্তক্ষেপ ও সাংবিধানিক পদে নিয়োগের জন্য চাপ প্রয়োগ করা অনুচিত। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহর থেকে 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। এর প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন হয়। মধ্যরাতে হওয়ায় অনেকেই বুঝতে পারেননি। ভূমিকম্পের কারণে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর হাজারীবাগে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে 70 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, রাতে কামরাঙ্গীর চরে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন সজল।
পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় কয়েক ব্যক্তি তার গতিরোধ করেন। পরে মাপায় গুলি করে সাথে থাকা স্বর্ণ ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ক্ষমতায় বসেই বিধ্বংসী সব সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার মতো সিদ্ধান্তে বাংলাদেশের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে এখনই সক্রিয় ও জুতসই কূটনৈতিক পন্থা গ্রহণ করতে হবে। শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আগেই ঘোষণা দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশেও সই করেন তিনি। তার দাবি, WHO-কে এতদিন অন্যায্য অর্থ দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সিদ্ধান্তে বাংলাদেশ কি ধরনের সংকটে পড়তে পারে, আর তার জন্য কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এখনই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে পরিস্থিতি। বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এই ধরনের বিষয়গুলিতে ইম্প্যাক্ট করতে পারে, সেই রকম কিছু জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প হয়তো বেরিয়ে যাবে। তারা যে হিউম্যানিটেরিয়ান এইডগুলি দেন বা অ্যাসিস্ট্যান্সগুলি দেন, সেইগুলিতেও এক ধরনের পরিবর্তন আসতে পারে। সুতরাং এইগুলি সবকিছুই বাংলাদেশের সাথে সরাসরি সম্পর্কিত। আমার মনে হয় যে বাংলাদেশের এই বিষয়গুলি নিয়ে এখন যথেষ্ট যেটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসিতে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখান থেকে চলে যাওয়া মানে সে ওই ফান্ড দিবে না, এটাই বোঝা যাচ্ছে। তাহলে অন্যভাবে কি করা যায়? যদিও আমার মনে হয় যে এইভাবে চলে যাওয়াতে যে পুরো জিনিসটাই যে একেবারে থেমে যাবে তা কিন্তু হবে না। বাংলাদেশ ট্রাম্পের কাছে কতটা গুরুত্ব পাবে তা অজানা থাকলেও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বাইডেন প্রশাসনের মধ্যেও যেরকম একটা ইনক্লুসিভ ইলেকশনের বার্তা ছিল, এই প্রশাসনের মাধ্যমে নিশ্চিতভাবে সেই বার্তাটা আরো জোরালো হবে। এবং এটাতেই একটা জিনিস পরিষ্কার যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র না, তার মিত্র দেশগুলি যেগুলি আছে তারাও কিন্তু বাংলাদেশে একটা গণতান্ত্রিক এবং ইনক্লুসিভ ইলেকশন দেখতে চান। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে এই কথা নিশ্চিত করেন বিচারক জন কফনার। এ অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ আগামী 14 দিনের জন্য স্থগিত থাকবে। এছাড়া আদালতে এক শুনানির সময় এই আদেশকে একটি অসাংবিধানিক আদেশ বলে মন্তব্য করেন বিচারক। বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। এদিকে পশ্চিমা সামরিক জোট নেটোতে কোনো অর্থায়ন করা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।